নিজ কর্ণাশ্রম কুটিরে বসি আর্য সভ্যতার ইতিহাসের এক দুঃসাহসী দস্যু নিজ আত্মপরিবর্তনের কৃতজ্ঞতায় যে মহাকাব্যের পট রচনা করেছিলেন, তাতে মর্যাদা পুরুষোত্তম মহাবীর এক ক্ষত্রিয় রাজ ও তার প্রেয়সীর দুর্বুদ্ধ প্রেম ও আত্মত্যাগের আখ্যান তাকে এনে দিয়েছে অমরত্ব। বাংলার কবি কৃত্তিবাস সেই সৌম্য শ্যামদর্শন পুরুষকে নিয়ে এসেছেন এই বাংলার বুকে, জড়িয়ে দিয়েছেন বাঙালির মূল্যবোধে, বাঙালির প্রতিদিনের জীবনে। কিন্তু সেই উজ্জ্বল দুটি সূর্যের ন্যায় উজ্জ্বল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ও প্রেম পিয়াসিনী আত্মতৃপ্তা চন্দ্রসমা জনক নন্দিনীর ঔজ্জ্বল্যে কোথায় যেন হারিয়ে যায় তারই পাশে টিমটিম করে দীপশিখার ন্যায় জ্বলতে থাকা একটি নক্ষত্র, যার উপস্থিতি শ্যামগানের ন্যায় মধুর, বসন্তের ন্যায় বিকশিত, যে সূর্যের দৃপ্ত আলোকে করুণার বিস্তীর্ণ ছায়া। তিনি রাজানুজ সৌমিত্র লক্ষণ, যার অমল কমল ধবল জীবনচর্যা রামায়ণের এক উপেক্ষিত অধ্যায়। সেই কবেকার কথা, ঋষ্যশৃঙ্গ মুনির যজ্ঞ ফলে দীর্ঘ সন্তানহীনতা কাটিয়ে অযোধ্যাপতি দশরথের 4 পুত্র জন্ম নিয়েছিলেন এমনই চৈত্র দিনের দ্বীপ্রহরে। তবু 4 ভাইয়ের মধ্যে সূর্য চন্দ্রের ন্যায় রাজার চোখের মনি হলেন বড় রানী কৌশল্যার পুত্র রামচন্দ্র আর ছোট রানী সুমিত্রার নন্দন লক্ষণ। 2 ভাই যেন ভিন্ন দেখে এক প্রাণের স্ফুরণ, একই আলোক বর্তিকা হতে বিচ্ছুরিত 2টি আলোক রশ্মি। তাই বুঝে গুরু বশিষ্ঠের আশ্রম শেষে বিশ্বামিত্র নিজে বেছে নিয়ে গেলেন এই 2 রত্নকে। সেই দিন তারকা ও সুবাহু বধ শেষে বিশ্বামিত্র সহ রাম লক্ষণ যখন উত্তর কৌশল পেরিয়ে মিথিলায় এসে পৌঁছান, রাজ্যে তখন রাজকন্যাদের স্বয়ংবরোৎসব। কুমারদ্বয়ের মধ্যে বিশ্বামিত্র নির্দ্বিধায় অগ্রবর্তী করেছিলেন রামচন্দ্রকে। ছায়া হয়ে অগ্রজের সেই অপ্রাকৃত জয়ের আনন্দে ভেসেছিল লক্ষণ, রুখে দাঁড়িয়েছিল দুর্দমনীয় পরশুরামের ক্রোধের সামনে। সেই স্বয়ংবর সভায় রামচন্দ্র জয় করেন রাজকন্যা সীতাকে। অন্যদিকে উর্মিলা ভালোবেসে বরমাল্য দিয়েছিল লক্ষণকে। লক্ষণ শুধু ভালোবেসেছিল রামচন্দ্রকে, সমর্পণ করেছিল তার অন্তর, তার বাহুবল, তার চেতনা, তার সমস্ত জীবন উৎসর্গ করেছিল দাদার সেবায়। তারপর সেদিন যখন নিস্তব্ধ অথচ দৃঢ় পদক্ষেপে বিমাতার কক্ষ থেকে বেরিয়ে আসছিলেন রামচন্দ্র, যখন তার মুখে অপ্রকাশ্য হতাশার লেশ, যখন তার মুখের সেই ঔজ্জ্বল্যের অভাবকে তিনি সুচারুভাবে ঢেকে রাখার চেষ্টা করছেন কর্তব্যনিষ্ঠার গাম্ভীর্যে, সেই দিনও তার সম্মুখে এসেছিল লক্ষণ। সেই জমাট বাঁধা অন্ধকার দেখে প্রশ্ন করেছিল, মাতার কক্ষে কি এমন প্রমাদ ঘটেছে দাদা? সত্য করে বলো, ওই সুশান্ত অভয় হাস্য এমন মেঘাচ্ছন্ন কেন? রাম এড়াতে চেয়েছিলেন বারবার। লক্ষণের প্রেম যত গভীর, তার ক্রোধ ততই ভয়াবহ। সেই রাগানুরাগের তল পাওয়া রামেরও বুঝি দুঃসাধ্য, কিন্তু তার অন্তরের হদিস জানা অনুজ প্রতিমের কাছে সত্য গোপন করতে পারেননি। সেই দুর্দান্ত লগ্নে যেখানে ক্রমাগত অন্যায়ের সামনে রাজা দশরথ অবনত,
সেখানে রুখে দাঁড়িয়েছিল শুধু এক কিশোর ছায়া, যার নাম লক্ষণ। সে ছায়া সেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়ে দিল, শুধু রামকে ভালোবেসে। পিছনে পড়ে রইল সদ্য বিবাহিতা স্ত্রী, রাজ সুখ, রাজপুত্রের জীবন। সম্মুখে অন্ধকার, অনিশ্চিত জীবনের ভার, আর রামচন্দ্র। বনবাসের শেষ বর্ষ আগত প্রায়। এই দীর্ঘ 13টা বছর সতর্ক প্রহরীর মতো অতন্দ্র কেটেছে লক্ষণের। তবুও রাক্ষসের ছলনায় যখন তারই কেটে দেওয়া গণ্ডি সত্ত্বেও সীতা লঙ্কাধিপতির বন্দিনী হলেন, হৃদিকন্দর বাসিনীকে হারিয়ে যখন রাম বিধ্বস্ত, হতাশায় পরাঙ্মুখ, তখন শালবল্লীর নীরব ছায়ার মতো সাথী হয়েছেন লক্ষণ। উদ্দীপ্ত করেছেন চির অসম্ভবের যাত্রায়। সে যাত্রা পেরিয়েছে দুর্গম দক্ষিণাত্য, পেরিয়েছে বানরপুরী কিষ্কিন্ধা, পেরিয়েছে অতল সাগরের উদ্দাম ঢেউ। শুধু হারেননি রামচন্দ্র, আর হারেনি তার ছায়া লক্ষণ। তারপর সেই অসম সাহসী যুদ্ধ, যে যুদ্ধের ছত্রে ছত্রে রয়েছে রামের বিজয় কীর্তির নিবিড় গাথা। সেই যুদ্ধেরই শেষ লগ্ন, যখন লঙ্কায় পিতা পুত্র ভিন্ন, আর কোনো বীর অবশিষ্ট নেই। ঠিক তখনই সেই অন্ধকার অসম্ভবের সাথে লড়াই, সেই মেঘাচ্ছন্ন মায়া যুদ্ধ, সেই ইন্দ্রজিৎ রাবণী মেঘনাদ, যার অসম্ভব ছলনা ও ততোধিক ক্ষিপ্রতাকে পরাস্ত করা ছিল রামেরও দুঃসাধ্য। সেখানেই সেই পশ্চাৎপদ অগ্রজের ছায়ামূর্তি এসেছেন সম্মুখে, বিপক্ষে ছুটে এসেছে নিকুম্ভিলার দুর্দমনীয় অপরাজেয় শক্তি সেন। রামের সেই ছায়ামূর্তি বর্ম হয়ে বুক পেতে নিয়েছে সেই মর্মভেদী আঘাত। বিদীর্ণ শনিতাপ্লুত বুকে চেপে গোটা রাম সেনাকে রক্ষা করে স্মিত হাস্যে লুটিয়ে পড়েছে ধূলিশয্যায়। আশ্রয় পেয়েছে তার চির আকাঙ্ক্ষিত রামচন্দ্রের আশিস ভরা ভালোবাসায়। যে স্নেহ, যে ভালোবাসার অশ্রুতে সিক্ত হয়ে লক্ষণ পেয়েছে পুনরুজ্জীবন। নতুন দীপ্তিতে ধ্বংস করেছে অপরাজেয় ইন্দ্রজিৎকে, ধ্বংস করেছে রাবণকে, ফিরিয়ে এনেছে অযোধ্যা পুরনায়িকা সীতাকে। কবি মানুষের মর্যাদা পুরুষোত্তম তার সিংহাসনে আসীন হয়েছেন। দীর্ঘ বিরহের পর ফিরে পেয়েছেন তার প্রাণ প্রিয়াকে, ফিরে পেয়েছেন তার পরিজন, তার শাসনের অধিকার। আর লক্ষণ ফিরে পেয়েছেন তার উর্মিলাকে, যে 14 বছর রামচন্দ্র সীতার সাথে বনবাসের জীবন যাপন করেছেন। সেই 14 বছর নেপথ্য নায়ক লক্ষণ কাটিয়েছে কর্তব্য নিষ্ঠায়, ব্রহ্মচর্যের কঠিন দৃঢ়তায়। সে দৃঢ়তার প্রতিফলন ঘটেছে উর্মিলার জীবনেও। আজ রাজত্বের জীবনেও তারা ছায়া মূর্তি, পশ্চাৎ পটবিহারী। দীর্ঘ যুদ্ধের পরে তাই রামানুগত প্রাণ লক্ষণ রাম সীতার সিংহাসন আরোহণে হয়েছেন ভাব বিহ্বল। তারপর সরজুর বুক ঘেঁষে যুগান্তর এসেছে। নির্বাসিতা জনক নন্দিনী সন্তান সহ ফিরে এসেছেন অযোধ্যাপুরীতে, করেছেন প্রাণ সম্বরণ। হৃদয়মণি সীতার বিহনে ব্যাকুল হতাশ হতোদ্যম রামের এই দীর্ঘ রাজত্বে আজ এসেছে লক্ষণের অন্তিম কর্তব্যের ক্ষণ।
কাল পুরুষের দীর্ঘ ছায়ালম্বিত অন্ধকারের মতো এসেছে রামের দুয়ার প্রান্তে, রাবণীর মতোই নীরব সাধুর ছদ্মবেশে। রাম আদেশ দিয়েছেন, যাও ভ্রাতা, যতকাল এই ঋষির সহিত আমি আলোচনা করি ততকাল ওই দুয়ার প্রান্ত রক্ষা করো। যে এই কক্ষে প্রবেশের দুঃসাহস করে যেন মৃত্যুদণ্ডই তার ভবিতব্য। ভাগ্যের পরিহাস লক্ষণের কাছে চির নির্মম, চির নিষ্ঠুর। ভ্রাতৃ আজ্ঞা পালনে একনিষ্ঠ কর্তব্যপরায়ণ লক্ষণের কাছে ভবিষ্যৎ যেন অগ্নিময় পরীক্ষার মতো ধরা দেয় বারংবার। এবার যেন সেই অগ্নি ঋষি দুর্বাসা হয়ে এগিয়ে এসেছেন, লক্ষণীর কোমল অন্তরকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিতে এসেছে আদেশ। যাও, রামচন্দ্রকে সংবাদ দাও আমি সাক্ষাৎ প্রার্থী, অন্যথায় আমার কোপে ভস্মীভূত হবে এই কৌশল দেশ। পিতৃপিতামহের গরিমা পুষ্ট সে কৌশল দেশ, রাজা রামচন্দ্রের আত্মত্যাগ ও পরিশ্রমে পরিপুষ্ট সে অযোধ্যা, যে লক্ষণেরও প্রাণীর অধিক প্রিয়। স্বয়ং রামচন্দ্র তার অর্ধাঙ্গিনীকে যে রাজ্যের নিমিত্ত ত্যাগ করেছিলেন, আজ আত্মদ্বিধায় তার বিপর্যয় লক্ষণের কাছে অভাবনীয়। এই প্রথম, হ্যাঁ এই প্রথম রামের ছায়ামূর্তি অগ্রাহ্য করেছে রামেরই আদেশ। শস্য শ্যামলা অযোধ্যার রক্ষণে রামের নিষেধ সত্ত্বেও প্রবেশ করেছে রামের একান্ত কক্ষে, আর সেই সাথে বরণ করে নিয়েছে অনতিক্রম্য মৃত্যুদণ্ডের রাজ আদেশ, যে আদেশ রামের কাছে অটল, অখণ্ডনীয়। মর্যাদা পুরুষোত্তম নয়, তার প্রাণ প্রিয় আদেশ করেছে মৃত্যুকে বরণ করতে। কবি বর্ণনায় লক্ষণ এখানে রামের মতন অটল কর্তব্যপরায়ণতার প্রতিভূ নয়, লক্ষণ এখানে ভালোবাসার অবয়ব। যে অগ্রজের প্রতি তার প্রেম ছাপিয়ে গেছিল তার প্রিয়া বিরহের বেদনাকে, ছাপিয়ে গেছিল তার দুঃসহ অস্ত্রাঘাতের মারণ যন্ত্রণাকে, আজ সেই প্রেমই তাকে স্মিত হাস্যে টেনে নিয়ে চলল কলকল্লোলিনী সরজুর বুকে। মরণ যে এখানে মরণ নয়, মরণ এখানে প্রাণের ঈশ্বরের প্রতি তার নৈবেদ্য, প্রাণের অর্ঘ্য। এই অর্ঘ্যের ডালি সাজিয়ে সরজুর জলে বাল্যকালের সুখ স্মৃতির মধ্যে মিশে গেল লক্ষণের প্রাণ, লক্ষণের স্পন্দন। আর রাম সেই ছোটবেলার ছায়া সঙ্গীর শেষ ছোঁয়াটুকু পেতে সেও ছুটে চলল সরজুর বুকে। লক্ষণের প্রেম যে সংক্রামক, রামের যে রাজ কর্তব্যবোধের মন্ত্রে সে তার আত্মাহুতি ও ব্যাঘাত হানেনি। লক্ষণের সেই প্রেম আজ সর্বহারা রামের হাহাকারে পর্যবসিত হলো। সীতা তার অন্তরের চেতনা, কিন্তু লক্ষণ, লক্ষণ যে তার প্রাণের নিঃশ্বাস, তার আত্মার স্পন্দন, তার জীবনের শেষ অবলম্বন। লক্ষণ যে তার, শুধু